তাহলে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে 2 নাম্বার রো গেল, কিন্তু ভাই রো তো হচ্ছে 5টা, বাকিগুলোর ডাটা কি দিবেন না? চলো দেই, কন্ট্রোল সি দিলাম। সে এরপরে হচ্ছে আমি আবার তাহলে 1 নাম্বার রো গেল, 2 নাম্বার রো, 3 নাম্বার রোতেও হয়ে গেছে। তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করো যে টেবিল আঁকার সময় যেটা করবা, ফার্স্ট হচ্ছে টেবিল দেবা, বর্ডার দিতে হবে, নাহলে দাগ আসবে না। তারপরে হচ্ছে কয়টা রো সেইটার জন্য হচ্ছে জায়গা নিয়ে নিবা, প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো। দেন জয় কয়টা কলাম, যেই কয়টা কলাম ওই অনুযায়ী হচ্ছে তোমার হচ্ছে ফার্স্টেরটার জন্য নর্মালি যেটা ফার্স্টেরটা একটু গাঢ় করে দিতে হয়, কারণ হচ্ছে হেডার সেল, আর বাকি যতগুলো নিচের ঘর থাকে সেগুলো হচ্ছে ডাটা সেল। সো আমরা হচ্ছে ফার্স্ট রোতে যাওয়ার পর এই জন্য হচ্ছে টিএইচ ব্যবহার করব। যেই কয়টা আছে দেখো, যেই কয়টা নিছি, টিএইচ একটা ওপেন করছি, ক্লোজ করছি, ওপেন করছি, ক্লোজ করছি, এরকম 5টা নিলে তাহলে হচ্ছে কয়টা আসবে? 5টা কলাম আসবে। সো এইভাবে করে হচ্ছে আমরা ধরে ধরে হচ্ছে কি করতে পারবো, এইচটিএমএল টেবিল বানাইতে পারবো। তো একটা কাজ করি, এগুলো হচ্ছে নাম চেঞ্জ করে দিই। রাকিবের জায়গায় দিতে পারি হচ্ছে মহসিন, আর রোল 1-এর জায়গায় দিতে পারি 2, ঠিক আছে। এজ 16-র নিচে দিতে পারি 18, কন্ট্রোল সেভ। এবার রান করে দেখি যে কি আসে। দেখো 2 নাম্বার, আরেকটা রো জেনারেট হবে, কারণ আরেকটা রো আমি কি দিছি, ভ্যালু দিছি। দেখো 1, তারপর মহসিন আসছে, রো এজ আসছে, নাম্বার আসছে, সেকশন ডি আসছে। নাম্বার আর সেকশন ডি আমি চেঞ্জ করে নিই, তাহলে এটা আসছে। সো এইটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবা, সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট, সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। মানে তুমি হচ্ছে খেয়াল করে দেখো যে সেকশনের নিচে ডি আসছে, বাট আমি যদি কি করি, আমার কোডে যায়, এই যে ধরো এই ডি এর জায়গায় আমি নিলাম হচ্ছে মহসিন, আর এখানে এই যে মহসিনের জায়গায় যদি আমি কি দেই, ডি দেই, তাহলে দেখো এই টেবিলটা কিন্তু একটা ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখছো ইররিলেভেন্ট কেন? দেখো সেকশনের নিচে কারো নামের মধ্যে দেখা যাইতেছে, আবার নামের নিচে ডি, ডিতে শুধু কারো নাম হয় না। তাহলে এই যে তুমি কি করবা, ফার্স্ট রোটাকে যেই সিকোয়েন্সিয়ালে সাজাবা, ফার্স্ট রোটাকে যেই সিকোয়েন্সিয়ালে সাজাইছি, পরের বার ভ্যালু দেওয়ার সময় সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এইটা একটু মাথায় রাখা করতে হবে। অর্থাৎ রো এর মধ্যে যখন কলামগুলো বসাবা, তুমি কিন্তু জানবা যে ফার্স্ট কলামটাতে আইডি নাম্বার, সেকেন্ড কলামটাতে নেম। তো এই কনভেনশনটা ফলো করবা, নাহলে আসলে এরকম উল্টাপাল্টা টেবিল হয়ে যেতে পারে। সেটা যদি একটু বাসায় প্র্যাকটিস করো, এটা কভার হয়ে যাবে। অর্থাৎ প্রথম রোটা আমরা যেভাবে ডিফাইন করব, মানে প্রথম রোয়ের প্রথমে আইডি রাখছি, পরে নেম রাখছি, তারপরে এজ রাখছি, তারপরে মোবাইল, তারপরে সেকশন, ওই ভ্যালু দেওয়ার সময়, প্রত্যেকটা রোয়ে ভ্যালু দেওয়ার সময় এটা খেয়াল করবা, সিকোয়েন্সটা মেনটেন করবা। তাহলে আমরা অবশ্যই চেঞ্জ করে দিই, কারণ ডি কারো নাম হবে না, এটাকে আমি দিলাম হচ্ছে মহসিন। আর এই লাস্টেরটা কি, লাস্টেরটা হচ্ছে আমার সেকশন, তো এই সেকশনের জায়গায় হচ্ছে আমি দিব হচ্ছে ডি। তো কন্ট্রোল সেভ। এখন যদি আমি কি করি, রান করি, দেখো কি হয়। হ্যাঁ, এবার ঠিক আছে, যে না সেকশনের নিচে ডি আসছে। তা আমাদের মাত্র 2টা গেল, আরও কয়টা আছে? 4টা, কারণ আমাদের কোশ্চেন অনুযায়ী কয়টা ছিল, 1টা 2টা 3টা হয়েছে। এখন হচ্ছে এই যে পরে আরও 2টা অ্যাড করতে হবে। তা আমি হচ্ছে সময় বাঁচানোর জন্য যেটা করলাম, যে এটা হচ্ছে কপি করে করে পরেগুলোতে দিয়ে দিলাম। এই যে রোর নিচে গেলাম, ঠিক আছে। এখন এই যে কপি দিলাম, আমার হচ্ছে 4 নাম্বার রো এর মধ্যে এন্ট্রি এসে পড়ছে। তারপরে হচ্ছে 5 নাম্বারটাতেও দিয়ে দেব। এবার কন্ট্রোল সেভ দেই, এবার রান করে দেখো যে কি আসার কথা। ভাইয়া আগে তো 2টা গেছিলো, এখন আরও 2টা অ্যাড হবে, কারণ আমি 2টা বসাই দিছি, কিন্তু সেম ভ্যালু আসবে, কারণ আমি কপি করে দিছি। তো এখন চলো রান করে দেখি। দেখো পরে আরও 2টা চলে আসছে, কিন্তু ভ্যালুগুলো সেম 2 3। অবশ্যই তোমরা কি করবা, পরীক্ষার হলে কিন্তু ভ্যালু দেখে দেখে বসাবা। এরকম কপি করে একই ভ্যালু তো জেনারেট করে লাভ নাই। তাহলে আমরা এর জন্য কি করব, যে 4 আর হচ্ছে 5 নাম্বার রো এর প্রথমে হচ্ছে যে আমি হচ্ছে আইডি নাম্বারগুলো চেঞ্জ করব। সেই হচ্ছে আমাদের 4, 2 এর জায়গায় আমি দিব 3, এবং 2 এর জায়গায় দিব হচ্ছে 4। তাহলে আইডি নাম্বার চেঞ্জ হয়ে গেল। মহসিন এই জায়গায় হচ্ছে যে নাম দেয়া ছিল, ধরো যে নীলা, এটা দেয়া আছে। তারপরে হচ্ছে ধরো আমি আমার নাম দিতে পারি। ওকে, কন্ট্রোল সেভ। এবার দেখো, হ্যাঁ আইডি নাম্বার ক্লিয়ার হয়েছে, সব ঠিক, ফাইন। তাহলে আমাদের কিন্তু টেবিল জেনারেট হয়ে গেছে। এখন হচ্ছে বেসিক টেবিল তোমরা পারবা। এখন এই টেবিলের মধ্যে কিছু কি করতে হবে, আরও কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। আমরা একটা দেখাই যে সেটা হচ্ছে বর্ডার মোটা দিলে কি হবে, চিকন দিলে হবে, কিটা বুঝছো? বাই ডিফল্ট তোমরা বর্ডার 1 দিয়ে অভ্যস্ত হবা। মাথায় রাখবা বর্ডার ছাড়াও কিন্তু টেবিল হয়, শুধুমাত্র আমাদের যেটা করতে হবে, মেনটেন করতে হবে যে সেকশনের নিচে সেকশন রাখবো, ঠিক আছে।
সো এই হচ্ছে আমাদের বর্ডারগুলো। এখন হচ্ছে এই এইচটিএমএল টেবিলের আমরা হচ্ছে যেই ট্যাগগুলো ব্যবহার করছি সবগুলোর অ্যাট্রিবিউটগুলো একে একে দেখব। এই আমাদের যে বানানো টেবিল আছে সেটার উপরে অ্যাপ্লাই করে করে দেখি চলো। সো এরপরে আসো যে এইচটিএমএল এর টেবিলের ফার্স্ট হচ্ছে টেবিলের যে অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটগুলো দেখো অনেক, আমরা জাস্ট হচ্ছে একটা দেখাইছি তাই তো। এখানে খেয়াল করো যে টেবিলের মধ্যে বর্ডারটা দেখাইছি জাস্ট, কিন্তু তুমি চাইলে টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবা, ভিজি কালার, সেল স্পেসিং, সেল পেডিং, এগুলো হচ্ছে তোমার কিছু বৈশিষ্ট্য। দেন হচ্ছে অ্যালাইন, দেন হচ্ছে উইথ। আমরা একটা কাজ করি, প্রত্যেকটা ধরে ধরে একবার করে দেখে ফেলি, ঠিক আছে? খুবই দ্রুত করে যাবো ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ বিজি কালার। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি যে আমাদের এই যে টেবিল আছে, এই হচ্ছে আমাদের কি টেবিলের ওপেনিং ট্যাগ। আমরা অলওয়েজ অ্যাট্রিবিউট কি ওপেনিং ট্যাগে ব্যবহার করি। তো এখানে আমি দিলাম হচ্ছে বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, সেটার ভ্যালু আমি বলে দিলাম যে ধরো হচ্ছে ব্লু। কন্ট্রোল সেভ দিই, এবার রান করে দেখি কি হয়। দেখো ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। অবশ্য এই কালারের চয়েসটা ভালো না, কারণ মনে হয় কিছুই দেখা যাইতেছে না। আমরা একটা কি নিতে পারি যে ধরো ব্রাউন নিই। হ্যাঁ, মোটামুটি এটা দেখা যায়, আগের চেয়ে দেখা যায়, তাই তো। তাহলে হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারও টেবিলের ভিতর থেকে চেঞ্জ করতে পারবো। তাহলে একটু দৃষ্টিনন্দন হবে আমাদের ওয়েবসাইট যেটা বানাবো, সাথে সাথে ওইটা দেখা মানে একটু চোখটা ক্যাচ করে ফেলবে যে আরে এখানে একটা টেবিল আছে, ঠিক আছে? তো এরকম কিছু সিনারিতে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার এগুলো চেঞ্জ করতে পারি। আরও আস ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার গেল। এখন আসলে দেখো সেল স্পেসিং, সেল প্যাডিং, এটা একটু বুঝতে হবে। সেল স্পেসিং আর সেল প্যাডিংটা দিয়ে কী বোঝায়, সেটার জন্য হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে টেবিলটা নিয়ে শুরু করছিলাম সেই টেবিলে যাওয়া যাক, ঠিক আছে? এই যে দেখো এখানে যে টেবিলটা আছে এটা কিন্তু আমরা একটু জুম করে দেখি। তো ফার্স্টে আমরা শিখতে হবে সেলফ স্পেসিং, ঠিক আছে? আমরা কিন্তু বলছিলাম যে আচ্ছা আমি একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েই করে দিই তোমার, মানে এটাও কেমন জানি লাগতেছে, অরেঞ্জ দিই। কন্ট্রোল সেভ, আমরা হচ্ছে 5 পিক্সেল দিয়ে দেখি, 15 দিই। আচ্ছা এই কালারটা মোটামুটি চলে, ঠিক আছে? সো এখন আমি চাই যে একটু খেয়াল করো যে এই একটা টেবিল, এই টেবিলের একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, ঠিক আছে? আমরা বলছিলাম যে রো আর কলাম ছেদ করলে যে বাক্সগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে কি একটা সেল, সেলের মধ্যে হচ্ছে ডাটাগুলো রাখি। তো একটা সেল থেকে দেখো আরেকটা সেলের মাঝখানে যে জায়গাটা একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু খুব কম, আবার এটাও দেখো কম, আবার দেখো এগুলোও কম। এখন আমি যদি কোনোভাবে কি চাই যে একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যবর্তী ডিস্টেন্সটা যাতে বাড়ুক, তাহলে হচ্ছে আমরা যেটা নেব সেটা হচ্ছে সেল স্পেসিং ব্যবহার করব। আমাদের অ্যাট্রিবিউটের মধ্যে কি ছিল দেখো, 3 নম্বরে আসছে হচ্ছে সেল স্পেসিং। তো আমরা হচ্ছে একটা কাজ করি যে আমাদের টেবিল ছিল অরেঞ্জ, তো এখানে এসে আমি বললাম হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিং দিয়ে আমি হচ্ছে বললাম হচ্ছে যে ধরো তোমার 10 পিক্সেল, হ্যাঁ 10 পিক্সেল দিলাম। কন্ট্রোল সেভ, খেয়াল করে দেখো কি হয়েছে, একটা সেল থেকে এখন একটা সেলের মধ্যে দেখো মাঝখানে গ্যাপটা বেড়ে গেছে। তো যদি কখনো তোমার কোনো কোশ্চেনে বইলা দেয় যে দেখবা যে একটা সেল থেকে আরেকটা সেলের পার্থক্য অনেক আছে, তো সেল মাঝখানে দরকার স্পেস, এই জন্য নাম হচ্ছে সেল স্পেসিং। আমি আগে বলতাম যে HTML এর অ্যাট্রিবিউট বলো ট্যাগগুলোকে এমনভাবে বানানো হয়েছে যাতে তুমি নাম পড়েই বুঝতে পারো যে তুমি কি করতে চাও। স্পেসিং করতে চাও সেল 2 এর মধ্যে, সেল স্পেসিং করো। হ্যাঁ, ভ্যালু 10 20 এরকম বাড়ায় আমরা ইয়ে করতে পারি।